একটি ১৬ বছরের এতিম ছেলে ঘড়ির শোরুমের বাইরে দাঁড়িয়ে থেকে দেখছিল আর ভাবছিল মানুষ এত সুন্দর ঘড়ি কিভাবে তৈরি করে। ঠিক সেই সময় শোরুমের সিকিউরিটি গার্ড তাকে বলে, সরে যা এখান থেকে, তোর এই ঘড়ি কেনার সামর্থ্য নেই। এই অনাথ ছেলে আর কেউ নয়, রোলেক্সের ফাউন্ডার হান্স উইলডফ, যে কিনা দুনিয়ার সবচেয়ে মূল্যবান ঘড়ি বানিয়ে থাকে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, একটি অনাথ বাচ্চা যার পিতামাতা কেউ বেঁচে নেই, সে কিভাবে দুনিয়ার সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ড রোলেক্স প্রতিষ্ঠা করলো? শুধু তাই নয়, রোলেক্স এমন একটি ব্র্যান্ড, প্রথম বিশ্বযুদ্ধে সব সৈন্যদের রোলেক্স ঘড়ি দেওয়া হয়েছিল। সেই সময় রোলেক্সের মতো এত পরিপূর্ণ ঘড়ি ছিল না যে সৈন্যরা অনায়াসে সেটি ব্যবহার করতে পারত। তার সাথে সাথে 1953 সালে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে এডমন্ড হিলারি অ্যান্ড তানজিং নরওয়ে। তারা রোলেক্স ঘড়ি পরেই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বেশিরভাগ লোক এটাই জানে না যে রোলেক্স প্রতি বছর ৮০,০০০ কোটি টাকার ঘড়ি বিক্রি করে। কিন্তু কেন এত বিক্রির পরেও এই কোম্পানিকে কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না? এটা কিভাবে সম্ভব? কেন রোলেক্সকে কোনো ট্যাক্স দিতে হয় না? রোলেক্স এত দামি হওয়ার কারণ কি? গরিব ছেলে এত বড় অ্যাচিভমেন্ট কিভাবে করলো? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন একটি এতিম ছেলের রোলেক্স প্রতিষ্ঠার অ্যামেজিং ডকুমেন্টারি। হান্স উইলডফ 1881 সালে কালবার্গ নামক স্থানে জার্মানিতে জন্মগ্রহণ করেন। উইলডফের এক ভাই এবং এক বোন ছিল। তারা ফ্যামিলির সাথে সুখেই দিন অতিবাহিত করছিল। কিন্তু 1892 যখন উইলডফের বয়স ছিল 11, তখন তার সুখের জীবন পুরোটাই নষ্ট হয়ে যায়। এই বছর অসুস্থতার জন্য তার মা মারা যান। তার 1 বছর পর তার বাবাও মারা যান। 12 বছর বয়সেই উইলডফ এতিম হয়ে যায়। উইলডফের পিতামাতার কাছে কিছু জমা জমি ছিল, সেটি তার আঙ্কেল বিক্রি করে দিয়ে তাদের 3 ভাই বোনকে স্কুলে ভর্তি করে দেন। সেই স্কুলের নাম ছিল আর্নেস্টিয়ান কোবার্গ, যেটি জার্মানির বাভেরিয়াতে অবস্থিত। সেই সময় স্কুলে উইলডফ ভীষণ একা হয়ে যায়। তার সহপাঠীরাও তার সাথে এতিম বলে মজা করত। যখন অন্য বাচ্চাদের পিতামাতা তাদের সন্তানের সাথে দেখা করতে আসে, তার কোনো বন্ধু না থাকায় সে পড়াশোনাকেই বন্ধু বানিয়ে নেয়। ম্যাথ এবং ইংলিশে সে খুব পারদর্শী ছিল, যেটি তার ভবিষ্যতে অনেক কাজে এসেছিল। কিছুদিন পর উইলডফের সুইজারল্যান্ডের এক ছেলের সাথে বন্ধুত্ব হয়ে যায়। সে সুইজারল্যান্ড সম্পর্কে উইলডফকে বলে, আরও বলে সুইজারল্যান্ডে অনেক দামি দামি বড় ঘড়ির কোম্পানি রয়েছে। এসব শুনে উইলডফ খুব খুশি হয়ে যায়। সে মনে মনে ডিসাইড করে জীবনে একবার হলেও সুইজারল্যান্ড যাবে। স্কুল শেষ করার পর 19 বছর বয়সেই সে সুইজারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু সেখানে সে বিরাট এক ধাক্কা খেয়ে যায়। তার পিতামাতা রেখে যাওয়া শেষ সম্বল কিছু সোনার কয়েন ট্রাভেল করার সময় চুরি হয়ে যায়। সবকিছু হারানোর পরেও তার কাছে একটা জিনিস ছিল, ঘড়ি বানানোর জন্য তার অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি। আর এই ইচ্ছাশক্তির বলেই সে বানিয়ে ফেলে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ওয়াচ। উইলডফ সুইজারল্যান্ডে গিয়ে ঘড়ি মেকিং একটি কোম্পানিতে কাজ পেয়ে যায়। তার ঘড়ির কোম্পানিতে জব করার স্বপ্নও পূরণ হয়ে যায়। এই কোম্পানির নাম ছিল কোর্নো কর্টেন। এটি ছিল সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ঘড়ি বানানোর কোম্পানি। এখানে উইলডফ কাজ করে প্রতিদিন 40 টাকা করে পেত। সেখানে তার কাজ ছিল প্রতিদিন কয়েকশো ঘড়ির অ্যাকুরেসি চেক করা। এই কাজগুলো করতে করতে তার একটি পারফেক্ট ঘড়ি তৈরি করার ভাবনা চলে আসে। 1903 সালে সে লন্ডন গিয়ে সেটেল হওয়ার জন্য চিন্তা করে। লন্ডনে গিয়ে সে একটি কোম্পানিতে সেলস এবং মার্কেটের জব নেয়। সে সেখানে 2 বছর জব করার মধ্যেই ম্যানুফ্যাকচারিং, সেলস এবং সবচেয়ে বড় বিষয় কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে অনেক কিছু শিখে যায়। সে চিন্তা করে সব কোম্পানি তাদের ঘড়িকে সুন্দর বানানোর জন্য ফোকাস করছে, কিন্তু কাস্টমাররা যদি সিম্পল, অ্যাকুরেট, ডিউরেবল, এলিগেন্ট সবকিছু একটা ঘড়ির মধ্যে পেয়ে যায়। আর এইসব কথা মাথায় রেখে সে 24 বছর বয়সে ঘড়ি তৈরির বিজনেস শুরু করে। কিন্তু সে একটি সমস্যায় পড়ে যায়। ব্যবসা পরিচালনার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, যার কারণে তার ব্রাদার ইন লকে টাকার বদলে বিজনেসের পার্টনার বানিয়ে নেয়। যার ফলে 1905 সালে প্রতিষ্ঠিত হয় উইলডফ অ্যান্ড ডেভিস কোম্পানি। শুরু হয়ে যায় তাদের ঘড়ি বিক্রির মিশন। কিন্তু উইলডফ যা প্রত্যাশা করেছিল তার থেকে খুব কম ঘড়ি বিক্রয় হতো। এই বিষয়ে উইলডফ বিভিন্ন কাস্টমারের সাথে কথাবার্তা বলে। অনেক কাস্টমার তাকে বলে তার ঘড়ির নাম উইলডফ অ্যান্ড ডেভিস, এটি একটি জার্মানির নাম। তখন লন্ডনে জার্মানিদের খারাপ চোখে দেখা হতো, সবাই তাদের ঘৃণা করত। হয়তো এই কারণে তার ঘড়ি বিক্রয় হচ্ছে না। সে তার ব্র্যান্ডের নাম পরিবর্তন করার জন্য অনেক গবেষণা করে। সে চায় এমন একটি নাম দিতে যেন পৃথিবীর সব ভাষাভাষীর লোকরাই সহজে মনে রাখতে পারে। অনেক অ্যালফাবেট নিয়ে গবেষণার পর তার মাথায় প্রিমিয়াম একটি নাম আসে, সেটি হচ্ছে রোলেক্স। যার পর থেকে তার কোম্পানির নাম পরিবর্তন করে রোলেক্স রাখা হয়। কাকতালীয়ভাবে রোলেক্স নাম রাখার পর তার ঘড়ি বিক্রি বাড়তেই থাকে। তারপর উইলডফের মাথায় নতুন একটা ভাবনা চলে আসে। সে এমন একটি ঘড়ি বানাতে চায় যেটি পানির নিচেও কাজ করবে। সেই সময় কোনো ওয়াটারপ্রুফ ঘড়ি ছিল না। যে ঘড়িগুলো ছিল সেগুলো পানি পড়লেই নষ্ট হয়ে যেত। 1926 সালে উইলডফ এই ভাবনা পূরণ করে ফেলে। সে একটি মাস্টারপিস ঘড়ি বানিয়ে ফেলে, যার নাম দেয় রোলেক্স ওয়েস্টার। এই ঘড়িটি পানির নিচেও স্বাভাবিকভাবে কাজ করতে থাকে। আর এটি ছিল দুনিয়ার প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি। এই ঘড়ি বানানোর পর বিভিন্ন মানুষের সন্দেহ হয় যে ওয়াটারপ্রুফ ঘড়ি বানানো অসম্ভব। একটা ঘড়ি কিভাবে পানির নিচে চলতে পারে? কিন্তু এই প্রশ্নের জবাব দিতে উইলডফ সবসময় রেডি ছিল।
সে ভাবতে থাকে কিভাবে পৃথিবীবাসীর কাছে প্রমাণ করা যায় তার ঘড়ি ছিল ওয়াটারপ্রুফ। উইলসডফ জানতো একটা মেয়ে ছিল যার নাম মার্সিডিজ গ্লাইডস, যে কিনা অসম্ভব ঠান্ডা পানির ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে গিয়েছিল। সেই সময় মার্সিডিজ গ্লাইডস বলে সে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে গিয়েছিল, কিন্তু তার কথা শুনে লোকজন হাসাহাসি করছিল। তাকে নিয়ে অনেক মজার ঠাট্টা বিদ্রুপ করা হয়। মার্সিডিজ গ্লাইডস ঘোষণা দেয় সে আবার ইংলিশ চ্যানেল পার হয়ে দেখিয়ে দিবে। উইলসডফ যখন এটি জানতে পারে তখন সে মার্সিডিজের কাছে চলে যায়। উইলসডফ তার সাথে কন্ট্যাক্ট করে রোলেক্স ওয়েস্টার ঘড়ি পরে সাঁতরানোর জন্য। মার্সিডিজ খুব ভালো সাঁতার দিতে পারত। মার্সিডিজ উইলসডফের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে মিডিয়াকে ডেকে ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সেই ইংলিশ চ্যানেল 80% পার হয়ে যায়, বাকি ছিল মাত্র 20%। কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য সে অসুস্থ হয়ে পড়ে। সেই মেয়েটির এই মিশন ব্যর্থ হয়। মেয়েটির মিশন ব্যর্থ হলেও রোলেক্স এর মিশন কিন্তু সাকসেস পেয়ে যায়। মেয়েটিকে রেস্কিউ টিম উদ্ধার করে এবং দেখে রোলেক্স ঘড়ি অক্ষত রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলছে। পরবর্তীতে এটি নিউজ পত্রিকার মাধ্যমে সারা বিশ্ববাসী জেনে যায়, যার ফলে রোলেক্সের বিক্রয় দিন দিন বাড়তেই থাকে। এত ঘড়ি বিক্রয়ের পরেও উইলসডফের মাথায় আরেকটি ভাবনা চলে আসে। 1953 সালে দুইজন লিজেন্ডারি পর্বতারোহী তানজিং নরগে এবং এডমন্ড হিলারি তারা সিদ্ধান্ত নেয় মাউন্ট এভারেস্টে ওঠার জন্য। সেই সময় উইলসডফ তাদের সাথে কন্ট্যাক্ট করে রোলেক্স ঘড়ি পরে মাউন্ট এভারেস্ট আরোহণ করার জন্য। যখন তারা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে যায় তখন তাদের হাতেও চলে রোলেক্স ঘড়ি। বরফ শীতল আবহাওয়াতেও রোলেক্স ঘড়ি টিকেছিল। এরপরই বিশ্ব মিডিয়াতে রোলেক্সের সুনাম বাড়তেই থাকে, যার ফলে উইলসডফ প্রমাণ করে দেয় এই ঘড়ি শুধু লিজেন্ডের জন্য বানানো হয়েছে। এসবের কারণে রোলেক্স বিশ্ব মর্যাদার সার্টিফিকেট পেয়ে যায়। এমন মার্কেটিংয়ের জন্য রোলেক্স প্রিমিয়াম ব্র্যান্ডে পরিণত হয়। উইলসডফ সবসময় নতুনত্ব আবিষ্কারের চেষ্টা করতেন। সেই সময়ের ঘড়িগুলো চার্জিং ব্যবস্থা ছিল না। উইলসডফ চিন্তা করলেন কিভাবে অটোমেটিক চার্জ হবে এমন ঘড়ি বানানো যায়। পরবর্তীতে উইলসডফ এই ঘড়ি বানাতেও সক্ষম হলেন। মানুষ যখন ঘড়ি পরবে হাতের ঝাঁকুনিতে তার ঘড়ি চার্জ হয়ে যাবে। মানুষের চোখে ধুলা দিয়ে এমন অসম্ভব আবিষ্কারও উইলসডফ করে দেখান। উইলসডফ তার জীবনের প্রতিটি স্বপ্নই পূরণ করে ফেলেছেন, কিন্তু 1944 সালে তার ভালোবাসার মানুষ ফরেন্স ফ্রান্সেস তাকে ছেড়ে চলে যায়। এই দুঃখের পর উইলসডফ থমকে যায়। থমকে যাওয়ার অন্যতম কারণ তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। উইলসডফ চিন্তা করে যদি সে মারা যায় তবে এত বছরের সাধনার রোলেক্স কোম্পানির কি হবে। কয়েক মাস এমন চিন্তা ভাবনার পর উইলসডফ একটি সিদ্ধান্ত গিয়ে পৌঁছায়। 1945 সালে সে একটি হান্স উইলসডফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এটি একটি প্রাইভেট ট্রাস্ট প্রতিষ্ঠান যেখানে সে রোলেক্সের সব শেয়ার দান করে দেয়। উইলসডফ শুধু এতটুকুই ভাবেননি, সে এমন একটি ফাউন্ডেশন বানিয়েছেন রোলেক্স কোম্পানি থেকে যত অংশ লাভ আসবে সে সবকিছুই দান করে দিবেন। সে অনাথ ছিল বিধায় তার দানের টাকাগুলো এতিমখানায়, গরিবদের শিক্ষা ব্যবস্থায়, সোশিয়াল ওয়েলফেয়ার প্রোগ্রাম এবং প্রতিবন্ধীদের জন্য দান করে দেওয়া হয়। যখন 1960 সালে উইলসডফ মারা যান তখন হ্যান্স উইলসডফ ফাউন্ডেশন ঘোষণা দেয় রোলেক্স সারা জীবন স্বাধীন থাকবে। কোনো একা ব্যক্তি রোলেক্স পরিচালনা করতে পারবে না। কিন্তু অনেকে ভাবে রোলেক্সের অন্য কোম্পানির মতো কেন ট্যাক্স দিতে হয় না। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি তাদের লাভের অংশ দান করে দেয় তবে সেই কোম্পানিকে ট্যাক্স দিতে হয় না। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এই যে একটি 13 বছরের বাচ্চা বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায়। তাকে ঘড়ির শোরুম থেকে বের করে দেওয়া হয়েছিল। 19 বছর বয়সে সুইজারল্যান্ড যাওয়ার পথে তার শেষ সম্বলটুকু সে হারিয়ে ফেলেছিল। আজ সে এমন একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে যেটি একবার কিনতে পারার জন্য পুরো পৃথিবীর মানুষ মুখিয়ে থাকে। মোরাল অফ দ্য স্টোরি, সবকিছুই সম্ভব, শুধু প্রয়োজন মনের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম।